নমস্কার বন্ধুরা, WBCS মাইএম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা লক্ষ্মীকান্তের উপরে বেস করে যে পলিটি সিরিজটা শুরু করেছি 50 ঘন্টার মধ্যে পলিটি কমপ্লিট করার, তো সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যা যাবতীয় কোশ্চেন আমরা আপলোড করে দিয়েছি। আমরা এখন শুরু করতে যাচ্ছি মেকিং অফ কনস্টিটিউশন অ্যান্ড ডিমান্ড ফর কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন মেকিং এর উপরে কিছু কোশ্চেন আসবে, সেটা আমরা দেখে নেব কি কি কোশ্চেন আসে বা যেগুলো আসার সম্ভাবনা থাকে, এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলির উপরে কি কি কোশ্চেন আসে সেগুলো আমরা আজকে এখন দেখে নেব। তো তোমাদের আমি আরেকটা রিকোয়েস্ট করে রাখি যে এই ভিডিওটা দেখছো যারা, এর আগের ভিডিওগুলো যারা দেখেনি তারা সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসিও, কেননা সেখানের সঙ্গে সেটা দেখতে গেলে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তবেই কিন্তু এই কনসেপ্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা দেরি করবো না, ভিডিওতে চলে যাব আমরা। দেখো কি বলছে, প্রথমে যেটা আমাদের বলছে, প্রথম এই কনস্টিটিউশন কথাটা, মানে কনস্টিটিউশন যে জিনিসটা, অর্থাৎ কি কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কি প্রথম কে দাবি করেছিল 1924 খ্রিস্টাব্দে প্রথম দাবি করেছিল এটা স্বরাজ পার্টি কিন্তু প্রথম এইটা দাবি করে। তোমরা এটাও জেনে থাকো স্বরাজ পার্টি কবে এসেছিল, স্বরাজ পার্টি তার কে ছিল মুখ্য, মানে প্রধান নেতা হিসাবে কে পরিচিত ছিল বা প্রতিষ্ঠাতা কে ছিল, আমরা এগুলো সব কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হিস্ট্রি যখন করবো সে সময় হিস্ট্রিতে কিন্তু এগুলো কমপ্লিট করবো। তো আপাতত আমরা কি দেখবো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম কে ডিমান্ড করেছিল 1924 খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি, তারা প্রথম কিন্তু কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা কিন্তু বলেছিল। তারপরে কনস্টিটিউশন কে ডিমান্ড করেছিল 1934 খ্রিস্টাব্দে এম.এন. রয়, এই নামটা কিন্তু খুব মনে রাখবা, এম.এন. রয়, তিনি কিন্তু কমিউনিস্ট ছিলেন। হ্যাঁ, তো ইনি হচ্ছে এম.এন. রয় কিন্তু প্রথম স্বরাজ পার্টির পরে কোন ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে কিন্তু ডিমান্ড করেছিলেন কিসের, কনস্টিটিউশন অ্যাসেম্বলির। এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কিন্তু তিনি ডিমান্ড করেছিলেন। তারপরে কে ডিমান্ড করেছিল 1935 খ্রিস্টাব্দে আফটার দ্য আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1935 কি হয়েছিল, আফটার দ্য আইএনসি অফিসিয়ালি ডিমান্ডেড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টু দ্য ফ্রেম ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করার জন্য এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিমান্ড করেছিল। কে করেছিল 1935 খ্রিস্টাব্দে কে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখানে তোমাদের একটা আমি অ্যাডিশনাল তথ্য দিয়ে রাখি, আইএনসি কবে এস্টাবলিশ হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। ডিটেলসে আইএনসি সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি এবং আগামী দিনেও তা ডিটেলসে জানবো। আচ্ছা, তারপরে কে বলেছিল 1940 খ্রিস্টাব্দে এটাকে কে করেছিল, দেন ডিমান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড আগস্টাফার, অর্থাৎ আগস্টাফারের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। অর্থাৎ কি অ্যাকসেপ্ট করা হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির কথা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছিল। 1942 দ্য ক্রিপস প্রপোজাল রিজেক্টেড, কিন্তু বাট কি হলো 1942 ক্রিপস প্রপোজাল সেটাকে রিজেক্ট করে দিল। অর্থাৎ এর মধ্যে কিছু কারণ ছিল, সেই কারণটা তোমাদের আমি বলে দিচ্ছি। মেইনলি এই যে দুটো ভাগ দেশের যে দ্বিখণ্ডিত বিভক্তকরণের, সেইখানে কিন্তু প্রত্যেক বারবার আটকে গিয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে গিয়ে আটকে গিয়েছে, এখানেও কিন্তু তাই হয়েছিল। তারপরে কি 1946 কি বলেছে, ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যাকসেপ্টেড বাই অল পার্টিজ, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন প্ল্যানটাকে কি হলো, সব পার্টি কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। এটা মাথায় রাখবা যে এই যে অল পার্টিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অল পার্টি কিন্তু কি হয়েছিল, এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছিল। দেন মেম্বার অফ দ্য কমিটি ওয়াজ লর্ড, কে ছিল তাহলে এই ক্যাবিনেট মিশন প্ল্যানের কমিটিতে কে কে ছিল মেম্বার, লর্ড প্যাথেটিক লরেন্স, তারপরে স্যার স্টাফোর্ড ক্রিপস এবং কে এবি আলেকজান্ডার, এই তিনজন কিন্তু কি ছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের সদস্য। এই কোশ্চেনটা বারবার দেখবা ঘুরে ঘুরে এসেছে। হ্যাঁ, এরা কিন্তু মেম্বার ছিল ইসের, তোমার এই যে ক্যাবিনেট মিশন প্ল্যানের এরা সদস্য ছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান রিজেক্টেড টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি আইডিয়া, কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যান কোন জিনিসটা করে ফেললো, কোন কারণে এটা ব্যর্থ হয়ে গেল, এ কিন্তু দুটো কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলেনি, এ কিন্তু একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলছিল। কিন্তু এখানে একটা কনস্টিটিউশন, একটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা হচ্ছিল আর মুসলিম লীগ পাকিস্তানের দাবি করছিল, এই নিয়ে কিন্তু এটা রিজেক্ট হয়ে যায়, এটা কিন্তু আর গ্রান্টেড হয় না। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো এবার কি বলছে, দ্য কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ কিভাবে কম্পোজ করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে। হ্যাঁ, আমরা এখানে দেখবো কি বলেছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউট ইন নভেম্বর 1946, তাহলে প্রথম কবে হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউট হয়েছিল নভেম্বর 1946 কিন্তু আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান। তোমাদের একটু আগে বললাম 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান, কিন্তু বাট এটা কি হয়েছিল, এটা রিজেক্টেড হয়ে গেছিল, পরবর্তীতে। কিন্তু এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু কে ফর্ম করেছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান কিন্তু ফর্ম করেছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলছে, সিটস অ্যালোটেড বেসড অন পপুলেশন এন্ড প্রপোর্শন, অর্থাৎ সিট কি
হিসাবে সিট করা হয়েছিল, কজন কোথা থেকে দাঁড়াবে, কজন মেম্বার দিয়ে হবে, এটা কিসের উপরে বেস করে করা হয়েছিল, এটা কিন্তু যে পপুলেশন রয়েছে তার উপরে বেস করে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছিল। একটা 10% বা একটা 15% 70% হয় না, তো এটা হয়েছিল এখানে 10% এর উপরে বেস করে করা হয়েছিল। আচ্ছা, তারপরে দিয়ে দেখো কি বলছে, ভোটিং বাই মেথড অফ দ্য প্রপোজাল, রিপ্রেজেন্টেশন বাই means of single transferable vote in case of the provincial representation। এখানে কিন্তু সবসময় মাথায় রাখবা provincial representation, not princely। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভোট কে করেছিল? ভোট করেছিল প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টেশন। প্রিন্সিপাল স্টেট কিন্তু তারা কিন্তু ভোট হতে দেয়নি বা তাদের ওখানে কিন্তু ভোট হয়নি। ভোটিং মেথড অফ দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য মেন বাই দ্য সিঙ্গেল, এবং কি ছিল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ একটাই ভোট দিতে পারবে। হ্যাঁ, আমরা যেমন ইয়েতে প্রধানমন্ত্রী নির্বাচন বলো বা এমএলএ ভোটে কিন্তু একটা ভোট দিই, আমরা প্রত্যেকটা পদের জন্য কিন্তু একটা করে ভোট দিতে পারি, যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আপ টু প্রধানমন্ত্রী ভোট দিই, প্রত্যেকটা কিন্তু একটা পদের জন্য একজন, অন্য পদের জন্য আমরা ভোট দিই কিন্তু একটা পদের জন্য একজন। Constituent Assembly was partly nominated। কি বলেছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এমন ছিল, এটা ওয়াজ পার্টলি নমিনেটেড, মানে এটা কিছুটা কিন্তু নমিনেটেড ছিল, অর্থাৎ নমিনেশনের মাধ্যমে এসেছিল কিছু ব্যক্তি। দিস ওয়াজ ডান বাই দ্য হেডেড অফ দ্য প্রিন্সলি স্টেট। তাদেরকে কে হেড করেছিল? অর্থাৎ প্রিন্সলি স্টেট কি করেছিল? তাদের পছন্দ মতো নিজেদের রিপ্রেজেন্টেটিভ করেছিল, পাঠিয়েছিল। তারপর কিছু পার্টলি ইলেক্টেড বডি, এবং কিছু পার্টলি ইলেক্টেড বডিও ছিল। পার্টলি ইলেক্টেড বডি কারা? ফ্রম ব্রিটিশ প্রভিন্স। ব্রিটিশ প্রভিন্স কোনগুলো? যে সেই সময় 11টা প্রভিন্স বা তার বেশি কিছু ছিল, প্রভিন্স 11টা প্রভিন্স ছিল, সেই 11টা প্রভিন্সের কিন্তু কারা? ব্রিটিশ প্রভিন্সের কিন্তু পার্টলি ইলেক্টেড বডিরা, সেইখানে যারা যে সমস্ত লোকাল বডিগুলো করতো তারা কিন্তু পাঠিয়েছিল। তারপরে প্রশ্নটা কি বল, তারপরে এতে কি বলছে, পয়েন্টে কি বলছে, দে আর ইনডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার। প্রত্যেকে কিন্তু ইনডাইরেক্টলি ছিল। দেখতেই পাচ্ছ প্রিন্সিপাল স্টেটে কে পাঠিয়েছে? রাজা পাঠিয়েছে, তার নিজের মতো লোক পাঠিয়েছে। এখানে বাকিদের কি বলেছে? ইলেক্টেড বডি থেকে নমিনেট করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ডাইরেক্ট যে ইলেকশন, ডাইরেক্ট যে প্রত্যেকটা জনগণ ভোট দিবে সেটা কিন্তু এখানে হয়নি। তাই কি বলেছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গিয়েছিল পার্টলি নমিনেটেড এবং পার্টলি ইলেক্টেড, বাট মহাত্মা গান্ধী ওয়াজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করবো, মহাত্মা গান্ধী থাকবে না এমন কোনো কাজ হতে পারে না, কিন্তু বাট এখানে হয়েছিল। কি ছিল? মহাত্মা গান্ধী ওয়াজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যতিক্রমী কোশ্চেন। হ্যাঁ, এটা মাথায় রাখবা। মহাত্মা গান্ধী কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু তিনি সদস্য ছিলেন না, তিনি পার্ট ছিলেন না। দ্য 93 সিটস অ্যালটেড দ্য প্রিন্সিপাল স্টেট। কি হয়েছিল? 93 সিট কাকে করা হয়েছিল? অ্যালটেড করা হয়েছিল প্রিন্সলি স্টেটকে অ্যালোটেড করা হয়েছিল। ওয়ার নট ফিল্ড আপ অ্যাজ দে ডিসাইডেড দ্য স্টে টু দ্য অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউশন। কিন্তু কি করেছিল তারা ডিসাইড করতে পারছিল না যে আমরা কোন দিকে যাব, কনস্টিটিউশন দিকে যাবো, আইএনসির দিকে যাবো, না আমরা মুসলিম লীগের দিকে যাবো। তারা মিডিলে কিন্তু দাঁড়িয়ে গেল, সেই 93টা সিট কি গেলো, কোনো দিকে জয়েন না করে তারা দূরে অবস্থান করে গেল, যে দেখছে কোন দিকে কি হচ্ছে সেই অনুযায়ী ডিগবাজি দিব, এই বলে তারা কিন্তু দূরে দাঁড়িয়ে গেল। তারপরে কি বলছে দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার্কস, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে ওয়ার্ক, কি কাজ করেছিল সেটা আমরা দেখবো এখানে। দ্য ফার্স্ট মিটিং হেল্ড ডিসেম্বর 1946। তাহলে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি মিটিং কবে হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার দেখবা। ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড কত হয়েছিল? 9 ডিসেম্বর 1946। বাট মুসলিম লীগ বয়কটেড, কিন্তু মুসলিম লীগ এখানে কিন্তু আসেনি। মুসলিম লীগ কিন্তু সেই সময় থেকে বয়কট করেছিল, তারা কিন্তু অ্যাটেন্ড হয়নি। তাহলে ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে হয়েছিল? হেল্ড হয়েছিল সেটা 9 ডিসেম্বর 1946 হেল্ড হয়েছিল। টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল? টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি বিকাম দ্য ডক্টর সচিদানন্দ সিনহা। ডক্টর সচিদানন্দ সিনহা কেন তাকে করা হয়েছিল? প্রেসিডেন্ট করা হয়েছিল দ্য ওল্ডেস্ট মেম্বার, তিনি ছিলেন সব থেকে বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, মেম্বার, সেই কারণে তাকে কি করা হয়েছিল? প্রেসিডেন্ট। তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে সচিদানন্দ সিনহা, ডক্টর সচিদানন্দ হাউ হি নমিনেটেড অ্যাজ দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন কি হবে? অ্যান্সার কিন্তু হবে এখানে তার এজ এর উপরে বেস করে, যেহেতু তিনি ওল্ডেস্ট পারসন ছিলেন সেই কারণে তাকে ওখানে কি করা হয়েছিল? নমিনেট করা হয়েছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন কি, তারপরে পয়েন্ট কি বলছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ সিএ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সিএ বলতে এখানে কনস্টিটিউশন লেটার। কবে তাহলে রাজেন্দ্র প্রসাদ হয়েছিল? লেটার পরবর্তীতে একটা ডেটে কিন্তু কি করা হলো সেখানে টেম্পোরারিলি, সেই ডেটটাতে 9 ডিসেম্বরে কি করা হলো, যে কারা প্রেসিডেন্ট হবে আর তোমার কারা হবে
মেম্বার হবে সেটা কিন্তু বা ভাইস প্রেসিডেন্ট হবে সেটা কিন্তু ঠিক করা হয়। এবং সেই দিন কাকে টেম্পোরারি কাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, ডক্টর সচিদানন্দ সিনহাকে। এবং তারপরে তো কাকে পার্মানেন্টলি সেই সময়কার ইয়ে করা হয়েছিল, অফিসিয়ালি প্রেসিডেন্ট ইয়ে করা হয়েছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ সিএ। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু তোমার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কিন্তু সে সময় করা হয়েছিল, ইলেক্টেড করা হয়েছিল। এবং ভাইস প্রেসিডেন্ট কাকে, দুজন ছিল ভাইস প্রেসিডেন্ট, এটা মাথায় রাখবা। একজন ছিল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট দুজন, কে এইচ.সি. মুখার্জি, আর একজন কে ছিল ভিটি কৃষ্ণমাচারী। ভিটি কৃষ্ণমাচারী দুজনেই ছিল, আমি বোধ লিখেই দিয়েছি, দুজনেই কিন্তু একসঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিল। তাহলে তোমরা বুঝতে পারলা কিভাবে এ করতে হবে। এইখানে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এগুলো কোশ্চেন আমরা পরপর সিরিজ করে দিব। হ্যাঁ, ছোট ছোট করছি যাতে তোমাদের সুবিধা হয়, কেননা বড় করলে তোমাদের কিন্তু অসুবিধা হবে দেখতে। ছোট ছোট করে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওকে বারবার দেখে নিও। আশা করছি তোমাদের প্রত্যেকটা পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ।